আসসালামু আলাইকুম। আজ আমরা অর্থনীতি বিভাগ অনার্স প্রথম বর্ষ, অনার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগ, সমাজকর্ম বিভাগ, ভূগোল বিভাগ এবং বাণিজ্য বিভাগের পরিসংখ্যানের তথ্য সংগ্রহ, তথ্য উপস্থাপন অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের আলোচনায় পার্ট 2 তে আমরা আজ যে অঙ্কটি নিয়ে আলোচনা করব আমরা একটু খেয়াল রাখি যে প্রশ্নে যদি আমাদের এরকম যদি প্রশ্নে থাকে যে নিম্নের তথ্য হতে ৫ শ্রেণী ব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করো। আর এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো তথ্য আমাদের কিন্তু দেওয়া আছে। তো এই জায়গায় আমাদের মূল যে বিষয় সেটা হলো যে প্রশ্নে যদি আমাদের শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান দেয়া থাকে, আর এই ক্ষেত্রে শ্রেণী ব্যাপ্তি যেটা সেটা ৫ অথবা ১০ যেটাই থাকুক না কেন, এই ক্ষেত্রে যদি আমাদের গণসংখ্যা নিবেশনটি তৈরি করতে বলে, তাহলে আমরা কিভাবে গণসংখ্যা নিবেশনটি খুব সহজে তৈরি করতে পারবো, এই বিষয়টি নিয়ে মূলত আজকে আমাদের আলোচনা। তো আজকের এই ভিডিওটি না টেনে যদি আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি, তাহলে এই অঙ্কের সমাধান কিভাবে খুব সহজে করা যায় এই প্রসঙ্গে আমরা জানতে পারবো। আমরা প্রথমে যে বিষয়টি এখন জানবো যে আমাদের পরীক্ষায় মূলত কতগুলো ক্যাটাগরিতে গণসংখ্যা নিবেশনের প্রশ্নটি বা অঙ্কটি এসে থাকে। মূলত ৩ টে ক্যাটাগরিতে আমাদের এই গণসংখ্যা নিবেশনের প্রশ্ন আসতে পারে। যেটা আমরা দেখতে পাচ্ছি ১ নম্বরে আমাদের প্রশ্নে বলতে পারে যেটা যে শ্রেণীর ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান এটা দেয়া থাকতে পারে এবং এই ক্ষেত্রে গণসংখ্যা নিবেশন তৈরি করার কথা বলতে পারে। দ্বিতীয়ত প্রশ্নে যদি শ্রেণীর সংখ্যা দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমাদের গণসংখ্যা নিবেশন কিভাবে সে নির্ণয় করতে হবে এই প্রসঙ্গে মূলত আ আমাদের বলতে পারে যে মূলত শ্রেণীর সংখ্যা দেওয়া আছে, এক্ষেত্রে গণসংখ্যা নিবেশন তৈরি করো। আর তৃতীয়ত যেটা আছে যে ৩ নম্বরে যেটা দেখতে পাচ্ছি আমরা প্রশ্নে আমাদের উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি করার কথা বলতে পারে। অথবা প্রশ্নে শ্রেণীর ব্যাপ্তি বা শ্রেণীর সংখ্যা যদি দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমাদের গণসংখ্যা নিবেশন কিভাবে তৈরি করতে হবে এটা আমাদের বলতে পারে। তাই এই ৩ টি আ অঙ্ক যদি বা ৩ টি নিয়মের যে অঙ্ক আসবে এটা যদি আমরা প্রত্যেকটা নিয়মের অঙ্ক সঠিকভাবে সমাধান করতে পারি, তাহলে কিন্তু আমাদের পরীক্ষাতে যেকোনো গণসংখ্যা নিবেশন নির্ণয়ের প্রশ্ন যদি আসে তাহলে সেক্ষেত্রে সেই অঙ্কের সমাধান কিন্তু আমরা করতে পারবো। তো আজকে আমরা মূলত ১ নম্বর যেটা আছে যেটা প্রশ্নে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে কিভাবে গণসংখ্যা নিবেশন তৈরি করতে হবে, এটা নিয়েই মূলত আজকে আমাদের আলোচনা এবং এর পরবর্তী পাঠগুলোতে আমরা ২ এবং ৩ নম্বরের সমস্যা নিয়ে মূলত আলোচনা করব। যাই হোক আমরা এখন একটু খেয়াল রাখি আমাদের যে ১ নম্বরের অঙ্ক, যে নিম্নের তথ্য হতে ৫ শ্রেণী ব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করো। আর আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের যেটা অঙ্ক দেয়া আছে এটা ইংলিশে দেওয়া আছে। এই অঙ্কগুলো কিন্তু আমাদের বাংলাতেও আসতে পারে। তা এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব সমাধানের ক্ষেত্রে আমরা ইংরেজিতে সমাধান করব, তাহলে আমাদের সমাধানে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো এটা কিভাবে সমাধান করা হয় বা এটা সমাধান করা যায় বিষয়টি আমরা এখন দেখি যে ১ম এ আমরা লিখব সমাধান। এটা লেখার পরে আমরা লিখব এখানে মোট তথ্য সংখ্যা n। এখন প্রশ্ন হলো n টা কি? n হলো মূলত আমাদের যে তথ্যগুলো মূলত অঙ্কে দেওয়া থাকবে বা তথ্যগুলো যেগুলো থাকবে মূলত এর মোট সংখ্যা কতটি, অর্থাৎ মোট তথ্য সংখ্যা কতগুলো সেটাই মূলত n এর মান বোঝাবে। তা আমাদের এই ১ নম্বর প্রশ্নে আমাদের মোট যে তথ্য দেওয়া আছে মূলত এই ক্ষেত্রে এই মোট তথ্যের পরিমাণ হলো ৪০ টি। এই কারণে আমরা n এর মান লিখব ৪০ বা 40। এরপরে আমরা যে কাজটি করব আমাদের তথ্যের ভিতরে সবচাইতে বড় তথ্য মানটা আমরা নির্বাচন করব। আমরা দেখতে পাচ্ছি সবচাইতে তথ্যের ভিতরে বড় মান হলো ৪১। এই কারণে আমরা এখানে লিখব সর্বোচ্চ মান = ৪১। আর এর ভিতরে তথ্যের ভিতরে এখন আমরা দেখব যে সবচাইতে ছোট মান কত। আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট মান হলো ৫। এই কারণে আমরা লিখব সর্বনিম্ন মান = ৫। এরপরে আমরা যে কাজটি করব আমাদের শ্রেণী ব্যাপ্তি যেটা দেওয়া আছে আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি আমাদের শ্রেণী ব্যাপ্তি আছে ৫। এখানে আমরা লিখব এবং শ্রেণী ব্যাপ্তি হলো ৫। এটা লেখার পরে আমরা একটু খেয়াল রাখি যে গণসংখ্যা নিবেশন মূলত তৈরি করার ক্ষেত্রে ২ টো পদ্ধতি আছে। একটা হলো অন্তর্ভুক্ত পদ্ধতি এবং অপরটি হলো বহির্ভূত পদ্ধতি। তো যদি আমাদের আ সে এই অন্তর্ভুক্ত এবং বহির্ভূত পদ্ধতি সম্পর্কে ভালো জানতে হয় তাহলে এই অধ্যায়ের আলোচনায় পার্ট 1 এ আমরা মূলত অন্তর্ভুক্ত এবং বহির্ভূত পদ্ধতি সম্পর্কে আলোচনা করছি। ওই পার্টের ভিডিওটি যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা খুব সহজে অন্তর্ভুক্ত এবং বহির্ভূত পদ্ধতি সম্পর্কে জানতে পারবো। তো এখন আমরা যে বিষয়টি খেয়াল রাখবো আমাদের যদি প্রশ্নে উল্লেখ করে যে অন্তর্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন তৈরি করো অথবা বহির্ভূত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন তৈরি করো, তাহলে সেই পদ্ধতিতে এই গণসংখ্যা নিবেশন তৈরি করতে হবে। কিন্তু আ যদি কোনো পদ্ধতির কথা উল্লেখ না থাকে তাহলে আমরা অন্তর্ভুক্ত পদ্ধতি অথবা বহির্ভূত যেকোনো একটা পদ্ধতিতে গণসংখ্যা নিবেশনটি তৈরি করতে পারবো। আর এক্ষেত্রে আমরা যেটা দেখি যে মেক্সিমাম অঙ্কের ক্ষেত্রে পরীক্ষায় যেটা আসে সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো পদ্ধতির কথা উল্লেখ করা হয় না। এ কারণে আমরা যেকোনো পদ্ধতিতে গণসংখ্যা নিবেশনটি তৈরি করতে পারবো। তো আমরা
এই গণসংখ্যা নিবেশনটি মূলত বহির্ভূত পদ্ধতিতে আমরা সমাধান করব। কারণ এর পরবর্তীতে আমরা যখন গণসংখ্যা নিবেশন থেকে বিভিন্ন চিত্র অঙ্কন করব, সেই ক্ষেত্রে আমাদের গণসংখ্যা নিবেশনটি সমাধান করতে হলে অবশ্যই বহির্ভূত পদ্ধতিতে মূলত গণসংখ্যা নিবেশন তৈরি করতে হবে যদি আমাদের চিত্র সঠিকভাবে অঙ্কন করতে হয়, বা চিত্র অঙ্কনের জন্য অবশ্যই আমাদের গণসংখ্যা নিবেশনটি বহির্ভূত পদ্ধতিতেই হতে হবে। তো আমরা দেখি এখন এই ক্ষেত্রে কিভাবে মূলত বহির্ভূত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশনটি তৈরি করা যায়। এখানে আমরা লিখব যে নিম্নে বহির্ভূত পদ্ধতিতে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করা হলো। এই কথাটি লেখার পরে আমরা গণসংখ্যা নিবেশন তৈরি করে ফেলব। আর এক্ষেত্রে আমরা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখি, শ্রেণীর ব্যাপ্তি কিন্তু আমাদের ৫। তো আমরা একটু খেয়াল রাখি। এখন আমরা যে কাজটি এখানে করে নিয়েছি, প্রথমে যে তথ্যগুলোকে প্রথমে আমরা দিয়ে নিয়েছি আমাদের এই অঙ্কের সমাধানের সুবিধার্থে বা গণসংখ্যা নিবেশন তৈরি করার সুবিধার্থে। কিন্তু আমরা পরীক্ষায় যখন গণসংখ্যা নিবেশনের এই সমাধানটি করব, তখন কিন্তু আলাদাভাবে আমাদের এই তথ্যগুলো এইভাবে উপরে লিখে নেওয়া লাগবে না। কারণ আমাদের প্রশ্নে যে তথ্য থাকবে এই তথ্য অনুযায়ী, সেই তথ্য অনুযায়ী আমরা গণসংখ্যা নিবেশন তৈরি করতে পারবো। তো এখানে যে বিষয়টি এখন আমরা খেয়াল রাখবো যে আমাদের কতগুলো এক্ষেত্রে গণসংখ্যা নিবেশনের সারি আসবে সেটা কিন্তু আমাদের প্রশ্নে উল্লেখ নাই। আর এই গণসংখ্যা নিবেশনের যেটা শ্রেণীর সংখ্যা, এটা নির্ণয়ের মূলত একটি সূত্র আছে। সেই সূত্রের মাধ্যমে আমরা শ্রেণীর সংখ্যা কতগুলো এটা নির্ণয় করতে পারি। কিন্তু এই ক্ষেত্রে অনেক সময় সেই শ্রেণীর সংখ্যাগুলো সঠিক আসতে পারে, আবার সঠিক নাও আসতে পারে। এজন্য আমরা গণসংখ্যা নিবেশনে শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র বাদেই কিভাবে খুব সহজে গণসংখ্যা নিবেশন তৈরি করা যায় এই প্রসঙ্গে আমরা জানবো। প্রথমে এর জন্য আমরা একটা সারি নিয়ে নেব। নেয়ার পরে আমরা প্রথমে লিখব শ্রেণী, সি আকারে এটা আমরা দেব। সি মানে হলো ক্লাস। এটা দেওয়ার পরে আমরা আরেকটা কাজ করব, সেটা হলো যে আমাদের সবচাইতে তথ্যের ভিতরে ছোট মান এবং বড় মান দুটোকে নির্বাচন করে নেব। নেওয়ার পরে আমরা আরেকটি সারি দেব। দেওয়ার পরে আমাদের সবচাইতে যে ছোট মানটি আছে, প্রথমে সেই ছোট মানটিকে বা তথ্য অনুযায়ী যে ছোট মানটি আছে সেটা আমরা প্রথমে প্রথম শ্রেণীতে দিয়ে নেব। নেওয়ার পরে আমাদের যেহেতু শ্রেণী ব্যাপ্তি যেটা প্রশ্নে উল্লেখ আছে ৫ শ্রেণী ব্যাপ্তি, সেই ৫ শ্রেণী ব্যাপ্তি ৫ মানটিকে বা ৫ ব্যবধানটিকে আমরা এই আমাদের যেটা তথ্য মান ছোট মান যেটা প্রদত্ত তথ্য অনুযায়ী এর সাথে এই শ্রেণী ব্যবধানটাকে আমরা যোগ দেব। অর্থাৎ ৫ এর সাথে ৫ শ্রেণী ব্যাপ্তি যোগ দিলে আমরা যেটা পাবো ১০ পাবো। এরপরে আমরা ১০ এর সাথে ৫ শ্রেণী ব্যাপ্তি যোগ করলে পাবো ১৫। এরপরে ১৫ এর সাথে শ্রেণী ব্যাপ্তি ৫ যোগ করলে আমরা পাবো ২০। এরপরে ২০ এর সাথে ৫ শ্রেণী ব্যাপ্তি যোগ করলে আমরা ২৫ পাবো। এরপরে ২৫ এর সাথে ৫ শ্রেণী ব্যাপ্তি যোগ করলে আমরা ৩০ পাবো। এরপরে ৩০ এর সাথে আমরা ৫ শ্রেণী ব্যাপ্তি যোগ করলে ৩৫ পাবো। এর পরবর্তীতে ৩৫ এর সাথে আমরা ৫ শ্রেণী ব্যাপ্তি যোগ করলে ৪০ পাবো, এবং ৪০ এর সাথে আমরা ৫ শ্রেণী ব্যাপ্তি যদি যোগ করি তাহলে ৪৫ পাবো। এই পর্যন্ত আমাদের শ্রেণী নেওয়া আমরা থেমে যাব এই পর্যন্ত এসে। কারণ আমাদের যেটা তথ্য আছে সেই তথ্যের ভিতরে সবচাইতে যে বড় মান আমরা দেখতে পাচ্ছি ৪১। এই ৪১ আমরা দেখব যে আমাদের তথ্যের ভিতরে আমাদের শ্রেণীর ভিতরে যখন এসে যাবে তখন আমরা আমাদের শ্রেণী ওই পর্যন্ত নেওয়া থামিয়ে দেব। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ৪০ থেকে ৪৫ এর ভিতরে কিন্তু আমাদের ৪১ যে সর্বোচ্চ মান আমাদের তথ্য অনুযায়ী সেটা আছে। এই ক্ষেত্রে বহির্ভূত সিস্টেম যেটা বা পদ্ধতি অনুযায়ী আমরা যে কাজটি আমাদের অবশ্যই করতে হবে সেটা হলো যে আমাদের সর্বোচ্চ যে মানটি তথ্যে দেওয়া থাকবে সেই মানের উপরের মান পর্যন্ত, অর্থাৎ ৪১ এর উপর মান পর্যন্ত শ্রেণী ব্যাপ্তি অনুযায়ী আমাদেরকে নিতে হবে। অর্থাৎ শ্রেণী ব্যাপ্তি অনুযায়ী আমরা ৪০ এর পরে শ্রেণী ব্যাপ্তি ৫ যখন নিয়েছি তখন আমাদের যেটা এসছে ৪৫, এবং এই ৪৫ এর ভিতরেই কিন্তু আমাদের ৪১ মানটি আছে। অর্থাৎ এই বিষয়টি অবশ্যই আমরা খেয়াল রাখবো। বহির্ভূত পদ্ধতি অনুযায়ী সর্বোচ্চ যে মানটি আমাদের তথ্যে থাকবে সেই মানের উপর পর্যন্ত আমাদের শ্রেণী ব্যাপ্তি অনুযায়ী শ্রেণী গঠন করতে হবে। এক্ষেত্রে একটি প্রশ্ন যদি এমন হয় যে যদি ৪৫ মানটি আমাদের প্রশ্নে থাকতো সর্বোচ্চ মান, এই ক্ষেত্রে কি করা আমরা এখানে কি করতাম মূলত? যদি সর্বোচ্চ মান আমাদের ৪৫ যদি এখানে আসতো তাহলে এই ক্ষেত্রে আমরা আরো একটা নতুন করে সারি এখানে নিয়ে নিতাম। অর্থাৎ ৪৫ এর উপর পর্যন্ত মান নিতে গেলে আমাদের যেটা করতে হতো ৪৫ থেকে ৫০ পর্যন্ত আমাদের মান নিতে হতো। তো এই ক্ষেত্রে মূলত যেহেতু আমাদের সর্বোচ্চ মান যেটা তথ্য অনুযায়ী ৪১, এবং ৪১ এর উপর মান যেটা সেটা ৪৫ পর্যন্ত নেওয়া হয়েছে, অর্থাৎ এর ভিতরেই কিন্তু আমাদের ৪১ মানটি আছে। তো এই বিষয়টি আমরা অবশ্যই খেয়াল রাখবো। এখন আমরা যে কাজটি করব অতিরিক্ত আরেকটি সারি আমরা নিয়ে নেব। নেওয়ার পরে আমরা যে কাজটি করব এখান থেকে ৩টি কলাম আমরা তৈরি করে নেব আমাদের গণসংখ্যা এর জন্য।
এরপরে আমরা দ্বিতীয় যে কলাম এখানে আমরা লিখব ট্যালি চিহ্ন বা টিএম বা ট্যালি মার্ক। এখন ট্যালি চিহ্ন এটা দেওয়ার পূর্বে আমরা যে বিষয়টি খেয়াল রাখবো যে এটা যেহেতু বহির্ভূত পদ্ধতি, এর মাধ্যমে গণসংখ্যা নিবেশনটি মূলত তৈরি করা হয়েছে বা শ্রেণী তৈরি করা হচ্ছে। এ কারণে আমরা যে বিষয়টি জানবো এখানে ট্যালিগুলো আমরা কিভাবে মূলত এখানে এই প্রত্যেকটা শ্রেণীতে দেব। আর এটা আমরা একটু খেয়াল রাখি, এই জায়গাটায় প্রথম শ্রেণীর উচ্চ সীমা যেটা সেটা হলো 10 বা বড় মান যেটা সেটা হলো 10। এই 10 মানটি আমরা বহির্ভূত সিস্টেমে বা বহির্ভূত পদ্ধতি অনুযায়ী আমাদের ট্যালি আসবে পরবর্তী ঘরে। আমরা খেয়াল রাখি 10 মান যেহেতু পরবর্তী শ্রেণীতেও আছে, অর্থাৎ এই 10 মানের হিসাব যেটা হবে মূলত বা এর জন্য ট্যালি যেটা হবে 10 এর জন্য সেটা হবে আমাদের এই যেটা 10 থেকে 15 এই কলামে, এই সারিতে মূলত। অনুরূপভাবে 15 যেটা আছে এই 15 র জন্য আমাদের যেটা ট্যালি হবে 15 থেকে 20 এই কলামে মূলত আমাদের ট্যালি হিসাব করতে হবে 15 র জন্য। অনুরূপভাবে 20 যেটা আছে 20 এর জন্য আমাদের যে ট্যালিটা হবে 20 থেকে 25 এই এই যে যেটা আমাদের এখানে সারি আছে এই সারিতে মূলত আমাদের ট্যালি আসবে। মূল বিষয় যেটা হলো যে প্রত্যেকটা শ্রেণীর যেটা শেষের মান থাকবে বা উচ্চ সীমা যেটা থাকবে এই উচ্চ সীমার এর জন্য যে ট্যালিটা হবে পরবর্তী শ্রেণীতে বা তার পরবর্তী শ্রেণীতে আমাদের সবসময় ট্যালিগুলো দিতে হবে। আমরা এখান থেকে যেভাবে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্য অনুযায়ী প্রত্যেকটা তথ্যমান আমরা ধারাবাহিকভাবে নেব এবং এদের বিপরীতে ট্যালিগুলো সাজিয়ে নেব। এটা কিভাবে করা হচ্ছে আমরা যদি খেয়াল রাখি তাহলে এই বিষয়টি অর্থাৎ বহির্ভূত পদ্ধতির যে শ্রেণী আছে এই শ্রেণী অনুযায়ী আমাদের যে ট্যালিগুলো হবে যে ধারাবাহিকভাবে কিভাবে আমরা এই ট্যালিগুলো সাজাবো এটা আমরা বুঝতে পারবো। আমরা একটু খেয়াল রাখি, প্রথমে আমরা নেব 25। 25টি নেওয়ার পর আমরা খেয়াল রাখি 20 থেকে 25 এখানেও 25 আছে, আবার 25 থেকে 30 এখানেও 25 আছে। এই 25 এর হিসাবটা বা 25 এর জন্য যে ট্যালি হবে সেটা হবে 25 থেকে 30 যেটা এই সারিতে। এখানে আমরা এটা অবশ্যই খেয়াল রাখবো। এরপরে যেটা আছে 15, 15 আমরা দেখতে পাচ্ছি 10 থেকে 15 এবং 15 থেকে 20 এটা আছে, দুটোই 15 আছে। তো এই ক্ষেত্রে অবশ্যই বহির্ভূত সিস্টেম অনুযায়ী এই 15 যেটা এটার কাউন্ট বা হিসাব যেটা আমরা করব নিচেই যেটা আছে নিচেই যে শ্রেণী এই শ্রেণীতে আমাদের 15 এর জন্য ট্যালি আসবে। এরপরে 20 যেটা 20 এর জন্য ট্যালি আসবে উপরেরটা না এসে আমাদের 20 থেকে 25 এটাতে আমাদের ট্যালি আসবে। এরপরে 18, 18 যেটা আছে 15 থেকে 20 এটাতে আমাদের ট্যালি আসবে। এরপরে 25 যেটা আছে আবার আমরা দেখতে পাচ্ছি এটা 25 থেকে 30 এ এই সারিতে ট্যালি আসবে। এরপরে 21 যেটা 20 থেকে 25 এ এটাই মূলত আমাদের ট্যালি আসবে। আবার 28 যেটা এটা আমরা দেখতে পাচ্ছি 25 থেকে 30 এর ভিতরে 28 আছে, তাহলে এই সারিতে ট্যালি। আবার 35 যেটা আছে এটা আমরা দেখতে পাচ্ছি 35 থেকে 40 এই সারিতে মূলত ট্যালি আসবে। এরপরে 26 যেটা 25 থেকে 30 এই সারিতে মূলত 26 এর জন্য ট্যালি আসবে। এরপরে 18 যেটা আমরা দেখতে পাচ্ছি 15 থেকে 20 এর ভিতরে 18 আছে, তাহলে এই সারিতে ট্যালিটা আসবে। আর 23 যেটা এটা মূলত 20 থেকে 25 এই সারিতে ট্যালিটি আসবে। 38 এটা মূলত 35 থেকে 40 এই সারিতে ট্যালিটি আসবে। 21 যেটা সেটা মূলত আমাদের 20 থেকে 25 এই সারিতে ট্যালি আসবে। এরপরে 32 যেটা এটা মূলত আমাদের 30 থেকে 35 এই সারিতে ট্যালিটি আসবে। এরপরে 23 যেটা আমরা খেয়াল রাখি 20 থেকে 25 এর ভিতরে আমাদের 23 আছে, কিন্তু এই জায়গায় আমাদের 4টি ট্যালি হয়ে গেছে। এরপরে 5টি ট্যালি যদি হয় 5টি ট্যালি দেওয়ার প্রয়োজন যদি হয় সেই ক্ষেত্রে বাম থেকে ডান দিকে কর্ণ বরাবর আমরা আরেকটি ট্যালি দিয়ে দেব, তাহলে 5টি ট্যালি এই ক্ষেত্রে হয়ে যাবে। এরপরে যদি নতুন ভাবে ট্যালি আসে তাহলে একটা স্পেস দিয়ে নতুন করে আমাদের ট্যালিগুলো দিতে হবে। আমরা একটু খেয়াল করি এরপরে আছে আমাদের 21, 20 থেকে 25 এই শ্রেণীতে আমাদের ট্যালিটি আসবে, আমরা একটা স্পেস দিয়ে এরকম নতুন করে ট্যালিটি দিয়ে দেব। এরপরে যেটা আছে 26, 25 থেকে 30 যেটা এটার ভিতরে মূলত এই ট্যালিটি আসবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 4টি ট্যালি আছে, 5টি ট্যালি যদি হতে হয় তাহলে বাম থেকে ডান দিকে কর্ণ বরাবর অতিরিক্ত আরেকটা ট্যালি দিলে 5টি ট্যালি হয়ে যাবে। এরপরে যেটা আছে আমাদের 23 এটাও আসবে 20 থেকে 25 এ এই শ্রেণীতে এই যে শ্রেণী এই শ্রেণীতে ট্যালিটি আসবে। এরপরে 15, 15 থেকে 20 এই শ্রেণীতে ট্যালিটি আসবে। 41 এটা আমরা দেখতে পাচ্ছি 40 থেকে 45 এই শ্রেণীতে মূলত ট্যালিটি আসবে। এরপরে 13 যেটা আমরা দেখতে পাচ্ছি 10 থেকে 15 এই সারিতে ট্যালিটি আসবে। এরপরে 9 যেটা 5 থেকে 10 এর ভিতরে 9 আছে, তাহলে এই ট্যালিটি মূলত এই সারিতে আসবে। এরপরে 5 থেকে 10 এটার ভিতরে আছে, তাহলে এই সারিতে মূলত ট্যালিটি আসবে। এরপরে 25 যেটা 25 থেকে 30 এইটার ভিতরে মূলত ট্যালিটি বসবে। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু 5টা ট্যালি হয়ে গেছে অতিরিক্ত এরপরে আরেকটা ট্যালি দিতে গেলে স্পেস দিয়ে আমরা নতুন করে ট্যালিটি দিয়ে দেব। এরপরে 32 এর জন্য আমাদের 30 থেকে 35 এই সারিতে ট্যালিটি আসবে। এরপরে 26 যেটা
25 থেকে 30 এই সারিতে ট্যালিটি আসবে। এরপর আমাদের আছে 30, এটা আমরা 30 থেকে 35 এই সারিতে ট্যালিটি দেব। এরপরে 29 যেটা আমরা দেব 25 থেকে 30 এই সারিতে মূলত এই ট্যালিটি আসবে। 19 যেটা এটার জন্য আমাদের 15 থেকে 20 এই যে সারি এটাই মূলত ট্যালিটি আসবে, কিন্তু এই জায়গায় 4টে ট্যালি আছে, 5টা ট্যালি দেওয়ার দরকার হলে বা এই ক্ষেত্রে 5টা ট্যালির জন্য আমরা কর্ণ বরাবর অর্থাৎ বাম থেকে ডান দিকে কর্ণ বরাবর আরেকটি ট্যালি দিয়ে দেব। এরপর আমাদের যেটা আছে 20 থেকে 25 এই সারিতে মূলত ট্যালিটি আসবে। এরপরে আছে 37, আমরা যদি খেয়াল রাখি 35 থেকে 40 এর ভিতরে 37 আছে, তাহলে এটাই এই সারিতে ট্যালিটি আসবে। এরপরে আমাদের 28 যেটা আছে আমরা খেয়াল রাখি, এই 28টি আসবে আমাদের মূলত 25 থেকে 30 যেটা এটাই মূলত আমাদের 28 এর জন্য ট্যালিটি আসবে। এরপরে যেটা আছে 13, এই 13 এটার জন্য মূলত 10 থেকে 15 এটার জন্য আমাদের এইটাই মূলত আমাদের ট্যালিটি আসবে এই সারিতে। এরপরে 17 যেটা আছে আমরা খেয়াল রাখি 15 থেকে 20 এটাতে আমাদের নতুন করে আরেকটা ট্যালি স্পেস দিয়ে আমরা দিয়ে দেব। এরপরে 32 যেটা, এই 32টা আমরা মূলত 30 থেকে 35 এর এই সারিতে পাবো, এখানে আমরা ট্যালিটি দেব। এরপরে আমাদের আছে 17 এটার জন্য আমরা 15 থেকে 20 এটাতে এই ট্যালিটি দিয়ে দেব। এরপরে 21 যেটা আছে 20 থেকে 25 এটাতে আমরা ট্যালিটি দেব। এরপরে 22 যেটা আছে 20 থেকে 25 এর ভিতরে 22 আছে, এখানে যেহেতু 4টে হয়ে গেছে আমাদের ট্যালি, আরেকটা ট্যালি দেওয়ার প্রয়োজন হলে 5টির জন্য আমরা আড়াআড়ি এটা ট্যালি দিয়ে দেব। এরপরে আমাদের 30 যেটা আছে এটা মূলত 30 থেকে 35 যেটা এই সারিতে মূলত ট্যালিটি আসবে, যেহেতু 4টে আছে 5টির জন্য আমরা আড়াআড়ি ভাবে এটা দিয়ে দেব ট্যালিটি। এরপরে আমাদের আছে সর্বশেষ 22 যেটা, এটা 20 থেকে 25 এর ভিতরে মূলত এই ট্যালিটি আছে, আর এটা আমরা একটা স্পেস দিয়ে এখানে নতুন করে আরেকটা ট্যালি দেব। তা ট্যালির কাজটি কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে গেল, অর্থাৎ খুব সুন্দরভাবে কিন্তু আমরা ট্যালিগুলো প্রত্যেকটা মানের বিপরীতে ট্যালিগুলো এখানে সাজাতে পারলাম। আর এই ট্যালি সম্পর্কে বিস্তার আলোচনা করা আছে আমাদের এই অধ্যায়ের পার্ট 1 এর যে ভিডিওটি আছে সেখানে মূলত এর আলোচনাটা আছে। ওই পার্টের ভিডিওটা যদি আমরা দেখি তাহলে আরো ভালো আমরা বিষয়টি বুঝতে পারবো। এখন যে কাজটি করব আমরা তৃতীয় যে কলাম এটার কাজ করব গণসংখ্যা f যেটা ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ ফ্রিকোয়েন্সি, এটা কিভাবে মূলত গণসংখ্যাগুলো আসে আমরা একটু হিসাব করে এখান থেকে বসাবো। মূলত যে ট্যালি আছে প্রথম সারিতে 2টি এর জন্য গণসংখ্যা 2 হবে, এরপরে আবারও দুটো ট্যালি আছে এর জন্য গণসংখ্যা 2 হবে, এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি 5টি আর 2টি 7টি ট্যালি আছে এর জন্য 7 গণসংখ্যা 7 হবে, এরপরে 5টি ট্যালি আর 5টি 10টি ট্যালি এবং আরেকটি 11টি ট্যালির জন্য গণসংখ্যা 11 হবে, এরপরে 5টি ট্যালি আছে আর 4টি মোট 9টি ট্যালি আছে এর জন্য আমাদের এখানে 9 হবে গণসংখ্যা। এরপরে 5টি ট্যালি আছে এই সারিতে, তাহলে আমাদের গণসংখ্যা হবে 5। এরপরে 3টি আছে ট্যালি এর জন্য আমাদের গণসংখ্যা হবে 3। এরপরে একটি ট্যালি আছে এর জন্য গণসংখ্যা হবে 1। এই আমাদের গণসংখ্যা যে বিষয়টি সেটা কিন্তু আমরা সবটাই পেয়ে গেলাম। এখন এই মোট এই গণসংখ্যাগুলোকে যদি আমরা যোগ করি তাহলে যেটা পাবো আমরা মোট গণসংখ্যা, যেটা n দ্বারা মোট পরিমাণ বোঝাবে, n = 40 আমরা এটা দিয়ে দেব। তাহলে কিন্তু আমাদের এই জায়গার মোট গণসংখ্যা যেটা আমরা পেয়ে যাব। তাহলে এই গণসংখ্যা নিবেশনটির কাজ কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা এই অঙ্কটি যদি ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে পরীক্ষাতে যদি আমাদের শ্রেণীব্যাপ্তি দেওয়া অবস্থাতে যেকোনো গণসংখ্যা নিবেশন যদি তৈরি করার কথা বলে, সেটা শ্রেণীব্যাপ্তি 5, 10 যেটাই হোক না কেন, এই ক্ষেত্রে আমরা অবশ্যই গণসংখ্যা নিবেশনটি খুব সহজেই নির্ণয় করতে পারবো। যাই হোক, আজকে মূলত এই পাঠের আলোচনাটা এখানেই শেষ হচ্ছে। সবাইকে ধন্যবাদ।